প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা আলোচনা করব এনজিওগ্রাম করলেন, রিং লাগানো হলো, এর পরবর্তী কী চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1971 সালের 10 অক্টোবর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রোটারি স্কুল খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা গ্রহণ শেষ করে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি হন। মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পাশ করেন নটরডেম কলেজ থেকে। অতঃপর ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরবর্তীতে FCPS এবং MD ডিগ্রি অর্জন করেন ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান। 1999 সালে চাকরি জীবনের শুভ সূচনা করে পর্যায়ক্রমে মনসুর আলী মেডিকেল কলেজ, বারডেম CCU, চুয়াডাঙ্গা সদর হেলথ কমপ্লেক্স, NICVD, মানিকগঞ্জ মেডিকেল কলেজে কাজ করেছেন। বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছেন। ডাক্তার তৌফিক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আসলে একজন হার্ট অ্যাটাকের রোগী, আপনারা ব্লক পেলেন, আপনারা এনজিওগ্রাম করেন, রিং লাগানো হয়, এর পরবর্তীতে কিন্তু আরও কিছু ফলো আপের প্রয়োজন হয়। তো আপনারা আসলে প্রথমে যে জিনিসটা কখন আপনারা রিং লাগানোর জন্য উপযুক্ত মনে করছেন? এনজিওগ্রাম সাধারণত কোন রোগীর করা হয়? দেখা যাচ্ছে একটা রোগীর হাঁটতে গেলে, পরিশ্রম করতে গেলে বুকে চাপ দিয়ে ধরে। কারণ চাপ দিয়ে ধরলে স্বাভাবিকভাবে এই যে চাপ দিয়ে ধরতেছে, এটার কারণটা কনফার্ম করার জন্য, এটি কি ব্লকজনিত হৃদরোগের জন্য বা অন্যান্য হৃদরোগের কারণে, অথবা এই যে বুকে হৃদযন্ত্র ছাড়াও আরও অনেকগুলো অর্গান আছে, সেগুলোর জন্যও কিন্তু বুকে চাপ দিতে পারে বা ব্যথা করতে পারে। এইটাকে কনফার্ম করার জন্য সাধারণত আমরা যে ব্লক আসছে কিনা আমরা এনজিওগ্রামটা করে থাকি। এছাড়া এনজিওগ্রামটা আরটা করা হয় যে হঠাৎ করে একটা রোগীর বুকে তীব্র ব্যথা, সাথে হলো ঘাম দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই রোগী হার্ট অ্যাটাক হয়েছে। এখন এই হার্ট অ্যাটাক হলে এই হার্ট অ্যাটাকের জন্য সর্বোত্তম চিকিৎসা আছে। অর্থাৎ হার্ট অ্যাটাক হলে যেটা আছে, হার্টের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যায়। যদি এই যে রক্ত জমাট যদি বেঁধে বন্ধ হয়ে যায়, তাহলে এর মাধ্যমে আমাদের যে অক্সিজেন এবং খাবার আমাদের কার্ডিয়াক মাসেল বা টিস্যুগুলো পায় না। ফলে এই যে টিস্যুগুলো ড্যামেজ হয়, মারা যায়। যে সুতরাং এই যে মারা যাওয়া থেকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য তখন আমরা রক্তের যে চাকা আছে, এই চাকাটাকে গলায় ফেলি। এমনি আমরা এনজিওগ্রাম করে গলায় ফেলা যায়, দেখে একদম পার্টিকুলার ইয়েতে, বা কোনো চাকা আমরা বের করে নিয়ে এসে ওখানে রিং লাগাই দিই। তাহলে এই যে মূলত দুইটা কারণে আমরা সাধারণত এনজিওগ্রাম করে থাকি। একটা হলো অ্যাকুট চিকিৎসা, অর্থাৎ রোগীর হার্ট অ্যাটাক হয়ে গেছে, রোগী হাসপাতালে আসছে, তার রক্তনালী বন্ধ আছে, রক্তনালী খুলে দেওয়ার উদ্দেশ্যে আমরা এনজিওগ্রাম করে থাকি যে কোন রক্তনালীটা আসলে বন্ধ আছে। আর একটা হলো যে রোগীর ক্রনিক সমস্যা, আমি হাঁটতে যাচ্ছি, আমি পরিশ্রম করতেছি, আমি ওষুধ খাচ্ছি, খাওয়ার পরও আমার এই কষ্ট কমতেছে না, তার মানে ধরে নেওয়া যায় যে হার্টের মধ্যে এই পরিমাণে ব্লক আছে বা এত টাইট ব্লক আছে যেখানে আমার ওষুধও কাজ করতে পারতেছে না। ফলে এই যে রক্তনালীগুলো যে ব্লক আছে, এই ব্লকটা নির্ণয় করা এবং নির্ণয় করার সাথে কতগুলো আছে বা কী চিকিৎসা দিব, বা রিং চিকিৎসা দিব, অথবা এই যেটা আমরা বলি এনজিওগ্রাম করার সময় 3 ধরনের চিকিৎসা দিই। কোনো রোগীর রিং লাগে, কোনো রোগীর হলো ওষুধ লাগে, কোন রোগীর বাইপাস লাগে। এখন কোন রোগীর রিং লাগবে, কোন রোগীর ওষুধ লাগবে, কোন রোগীর বাইপাস লাগবে, এটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করি। কোনো ক্ষেত্রে আমরা দেখি যে তার হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু আপনারা বলছেন যে তোমার এনজিওগ্রাম করা লাগবে। এই প্রেক্ষাপটে যদি বলতেন। একটা হলো যে হার্ট অ্যাটাক যখন হয়ে গেল, তার মানে ওর ব্লক বাড়তে বাড়তে এমন অবস্থা চলে গেছে, অথবা ব্লকটা কোনো একটা কারণে, ব্লক হয়তো মাত্রা কম ছিল কিন্তু হঠাৎ ফেটে গেছে, ফেটে যে ওর উপরে রক্তের চাকা জমাট বেঁধে হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হয়ে গিয়ে ওই সময় যদি তাৎক্ষণিক আমি চিকিৎসা না করতে পারি, তাহলে তো আমার হার্টের মাসেল ড্যামেজ হচ্ছে। এই জন্য ওই যত তাড়াতাড়ি সম্ভব, যখন আমি হার্ট অ্যাটাক মনে করি, তখনই আমি তাড়াতাড়ি আমার হাসপাতালে যাব, যে হাসপাতালে ক্যাথ ল্যাব আছে, এবং ওখানে আমরা সাধারণত এনজিওগ্রাম করে ওই যে পরিষ্কার করে দিই, যেটা আমরা প্রাইমারি PCI বলি। এটার বাইরে হার্ট অ্যাটাক হওয়ার আগে, অর্থাৎ হার্ট অ্যাটাক প্রতিরোধ করার জন্য অনেক সময় যদি আমরা দেখি যে না এই পরিমাণে ব্লক আছে, যে পরিমাণে ব্লক যদি আরও আগে বাড়ে, তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, ভবিষ্যতে সামনে অ্যাটাক হবে, তাহলে এটাকে আমাকে প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধ করার জন্য আমরা কি করি, এনজিওগ্রাম করি। এখন কোন রোগীর করবো, আমি বুঝবো কিভাবে যে এই রোগীর আসলে সামনে হার্ট অ্যাটাক হতে পারে? এইটা হলো ক্রাইটেরিয়াগুলো কি, যে আমার সামনে হার্ট অ্যাটাক হতে পারে। সেটা হলো যে আমি যদি দেখতেছি যে আমার পরিশ্রম করতে গেলে অথবা হাঁটতে গেলে আমার বুকে চাপ দিচ্ছে, আমি ইসিজি করলাম, কখন ইসিজি অ্যাবনর্মাল আসলো,
ইসিজি নর্মালও থাকতে পারে, অথবা ইকো করলাম, ইকোতে সমস্যা ধরা পড়লো, বা ইকো ইভেন নর্মালও থাকতে পারে। আমি ইটিটি করলাম, ইটিটিতে দেখা গেল কি ওই যে পজিটিভ চলে আসছে। অর্থাৎ ইটিটি আমি হাঁটতে গেলে ওই যে আমার ইসিজিতে চেঞ্জ আসতেছে, ইসিজিতে স্পেসিফিক যেগুলোর কারণে আমরা বলি হ্যাঁ ব্লক থাকার সম্ভাবনা বেশি। তাহলে ইটিটি পজিটিভ আসলো, এই রোগীকে তখন কী করবে, তার মানে এই রোগীর এমন অবস্থা যদি হয় যে স্টেজ 1-এ পজিটিভ, মানে আমি হাঁটা শুরু করার অল্প সময়ের মধ্যেই এটা পজিটিভ আসতেছে, তখন এই রোগীকে আমরা, যেহেতু তার ব্লকের মাত্রা বেশি থাকার সম্ভাবনা, এই রোগীকে আমরা এনজিওগ্রাম করব। সাধারণত আমরা তার আগে আবার কিছু ওষুধ দিয়ে থাকি, কখনো কোনো ক্ষেত্রে ওষুধ দিচ্ছি কিন্তু ওষুধে রেসপন্স করতেছে না, মানে ওইভাবে রেসপন্স করতেছে না, ওষুধ খাওয়ার পরও তার বুকে ব্যথা থাকতেছে বা সে হাঁটতে গেলে তার বুকে চাপ লাগতেছে, তখন ধরে নিয়ে আমরা যে ব্লকের মাত্রা এই পরিমাণে আছে যেখানে ওষুধও আসলে আমাকে কাজ হচ্ছে না, তখন আমরা এই রোগীকে এনজিওগ্রাম করি। এই রোগীর হলে অ্যাটাকটা হওয়ার আগেই করবো এবং অ্যাটাক প্রিভেন্ট করার জন্য পাবো না। সেক্ষেত্রে কি আপনারা ধরেন এই যে ক্রাইটেরিয়াগুলো বললেন যে হাঁটতে গেলে সে ব্যথা পাচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, এখানে বংশগত কোনো আছে যে আপনি ফ্যামিলি হিস্ট্রির কথা চিন্তা করবেন যে তার ফ্যামিলিতে কারো হার্ট অ্যাটাক আছে কিনা? এই যে হাঁটতে গেলে পরিশ্রম করতে গেলে যে ব্যথা করে, এই যে সমস্যাটা আসলে কাদের বেশি হয়, যাদের দেখা যাচ্ছে যে আমি যে কথা বললাম যে ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ আছে, অর্থাৎ তাদের অল্প বয়সেই দেখা যাচ্ছে তার বাবা বা মা বা আত্মীয় স্বজন নিকটে কেউ মারা গেছে হার্ট অ্যাটাকের, অথবা হার্ট অ্যাটাক ওনাদের মধ্যে কোনো একজনের হার্ট অ্যাটাক হয়েছে, অথবা কোনো একজনের এনজিওগ্রাম করে ব্লক পাওয়া গেছে, অথবা কারো আছে এনজিওগ্রাম করে ব্লক পাওয়া গেছিলো রিং লাগাই দিছি আমরা, অথবা তাদের বাইপাস করা আছে, এই যে গ্রুপে, অথবা কারো ইটিটি পজিটিভ আছে, এই যে গ্রুপের যাদের নির্দিষ্টভাবে ওই ফ্যামিলির মধ্যে ব্লক জনিত সমস্যা আছে, এদের সাধারণত এই যে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আরও কিছু রিস্ক ফ্যাক্টর বলি যেগুলোকে আমার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন যার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যার যদি উচ্চ রক্তচাপ থাকে অনিয়ন্ত্রিত, যদি তার রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে, যদি সে সিগারেট বা ধূমপান করে বেশি, অথবা তার ওজন বেশি থাকে, অথবা দেখা যাচ্ছে সে সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ বসে বসে যে পরিশ্রম করে তার হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোনো ক্ষেত্রে আমরা এখন বলি এয়ার পলিউশন বা যদি বায়ু দূষণ একটা গুরুত্বপূর্ণ কারণ, বা শব্দ দূষণ বলি, এই শব্দ দূষণ এগুলো সবই সাধারণত এরকম করতে পারে। এছাড়াও আছে বলি যেগুলো বয়স বাড়ার সাথে সাথে ব্লক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যদি পুরুষদের মেয়েদের তুলনায় 10 গুণ বেশি সম্ভাবনা ব্লক হওয়ার, কিন্তু যদি মেয়েদের মেনোপজ অর্থাৎ তাহলে যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে তাদের রিস্ক সমান, তাহলে অথবা তারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের রিস্ক বেশি থাকে ব্লক হওয়ার। তাহলে এই যে যাদের আছে এদের যদি আবার দেখা যায় যে হাঁটতে গেলে বা পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা করে, আমরা তখন ধরে নিই তার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমরা যে সুনির্দিষ্ট ইসিজি, ইকো, তারপরে হলে ইটিটি পরীক্ষা করার পরে যদি মনে হয় না এই রোগীটা পজিটিভ আসছে ইটিটিতে, তাহলে এই রোগীকে আমরা সাধারণত এনজিওগ্রামের জন্য অ্যাডভাইস। তো আমাদের কিছু ধারণা আছে যে বুকে ব্যথা হলে সবাই বলে যে গ্যাসের ব্যথা, গ্যাসের চাপ দিয়েছে, এই ধরনের শব্দ কিন্তু আমরা প্রায় শুনি, কিন্তু সেটি অপেক্ষা না করে একজন ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আগানো উচিত, কারণ গ্যাসের ব্যথা সে গ্যাস ওষুধকে ওয়েট করলো, কিন্তু আপনারা বলেন যে তাকে যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে দ্রুত সময়ের মধ্যে যদি হসপিটালে না আসে তাহলে তার আউটকামটা অনেক খারাপ হয়। প্রথমে বুকে ব্যথা হলো, তারপরে রুগীকে আমরা অ্যাওয়ারনেসের জন্য বলি আপনি কখন ডাক্তারের কাছে যাবেন, অথবা এটাকে গ্যাসের ব্যথা বলে আপনি প্রশ্রয় দিবেন কিনা, সেটা হলো যে বলি যদি এরকম হয় আমার বুকে ব্যথার যেটা আছে, এই যে ব্যথার ধরন মনে হচ্ছে জীবনে এই ধরনের কোনো ব্যথা হয় নাই, ব্যথা হওয়ার পরে প্রচুর সোয়েটিং হচ্ছে, সাথে বমি ভাব হচ্ছে, আপনার রিস্ক ফ্যাক্টর আছে, অথবা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, যাতে আপনাদের ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো আছে, যদি এরকম হয়ে থাকে এবং সাথে হলো ব্যথার ধরনটা হলো বুকের মাঝখানে ব্যথাটা চারিপাশে ছড়ায় যাচ্ছে, হতে পারে ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে, গলার এখানে পিছনে ছড়ায় যাচ্ছে, তখন এই ক্ষেত্রে হলো আপনি কখনও মানে ওয়েট না করে সরাসরি আপনার হাসপাতালে যাওয়া ভালো। যদি আপনার হার্টের সমস্যা হয়ে থাকে তাহলে তো আপনি তত তাড়াতাড়ি চিকিৎসা পাবেন, আর যদি হার্টের সমস্যা নাও হয়ে থাকে তাহলে তো আপনার অ্যাটলিস্ট হলো যে হার্ট অ্যাটাক হলে যে ধরনের আপনার বিপদ হতে পারে বা যে ধরনের মাসেল ড্যামেজ হতে পারে সেটা আর হলো না, ওই যেটা আপনি বলছে যত তাড়াতাড়ি সম্ভব, এখানে বলা হয় মিনিট মিনস মাসেল, অর্থাৎ হলো প্রতি মুহূর্ত বা মিনিট এখানে গুরুত্বপূর্ণ। যদি আমি 10 মিনিট বা 15 মিনিট আগেও যদি আমি চিকিৎসা শুরু করতে পারি আমার হার্টের মাসেলের ড্যামেজ কম হবে, ফলে আমার পরবর্তী জটিলতা অনেক কম হবে। এই জন্য আমরা সাধারণত অ্যাটাক হওয়ার সাথে সাথে ওই যেটার কথা বললাম যে রুগীকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে ইভেন কোন সিসিউতে না নিয়েও আমরা ক্যাথল্যাবে নিয়ে যাই, ক্যাথল্যাবে এনজিওগ্রাম করে আমরা দেখি কোনটা ব্লক হয়েছে, ব্লক হওয়ার ওই রক্তনালী আমরা খুলে দেওয়ার চেষ্টা করি যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি খুলে দিব তত তাড়াতাড়ি এর সার্কুলেশন রেস্টোরেশন মানে তার ফ্লো ঠিক হয়ে যাবে, তত কার্ডিয়াক মাসেল এই ড্যামেজ থেকে রক্ষা পাবে।
এনজিওগ্রাম পরবর্তীতে আপনার এনজিওগ্রামে এনজিওপ্লাস্টি করলেন, রিং লাগালেন, এর পরবর্তীতে আর কি কি চিকিৎসা আপনারা করে থাকেন? আমি সাধারণত অনেক সময় রোগীদের বলি যে রোগীরা বলে স্যার রিং তো লাগাইলাম, অথবা অনেক রোগী বাইপাসও করে, স্যার বাইপাস তো করে ফেলছে, আমার ব্লকের চিকিৎসা তো করে ফেলছে, আমার কি আর ওষুধ খাওয়া লাগবে? স্বাভাবিকভাবে ওষুধ খাওয়াটা একটা কষ্টকর ব্যাপার, একটা বার্ডেন। তখন আমরা বলি টাকার অঙ্ক অনেক বেশি, টাকার অঙ্ক বেশি। তখন আমরা অনেক বলি যে এই যে আপনার যে রিং লাগানো হয়েছে, ব্লক হয়েছিল, সেই ব্লকে তো চিকিৎসা করেছি রিং লাগা, আপনার তো ভবিষ্যতে আবার ব্লক হইতে পারে। যেহেতু একবার ব্লক হয়েছে, পরবর্তী ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা কি চাবো যে আবার ব্লক হোক, আবার রিং লাগাই? সেটা তো চাবো না। দুই হলে আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের ফলে তো কার্ডিয়াক মাসেল কিছু ড্যামেজ হয়েছে, তো এই ড্যামেজ মাসেলগুলো তো আমরা চাই যে আবার পুরো অবস্থায় ফিরে আসুক, হার্টের ফাংশন আবার ভালো অবস্থায় ফিরে আসুক, এটা তো আমরা চাবো। দুই নম্বর, এই যে যাদের ব্লক হয়েছে, রিংও লাগাই দিছি আমরা, কোনো অসুবিধা নেই, কিন্তু হার্টের তো একটা ইনসাল্ট হয়ে গেছে, এইটার জন্য তো যে কোনো সময় হার্ট বন্ধ হয়ে যাওয়া বা হার্ট অ্যাটাক, আবার এটাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাকের চেয়ে বলা টার্মিনোলজি, হঠাৎ করে হার্টে অ্যাবনর্মালিজমে হার্ট বন্ধ হয়ে যেতে পারে। আমরা কি চাবো যে হঠাৎ করে মৃত্যু ঝুঁকি, যেটা বলে হঠাৎ মৃত্যু ঝুঁকি থাকুক, এটা আমরা চাবো না। তাহলে আমরা কি চাবো, ওই যে রিং আর প্লাস রিং যেটা লাগাইছি, রিংটাও যাতে ভালো থাকে। তাহলে একটা রিং ভালো রাখা, দুই নম্বর যাতে ফার্দার ব্লক না হওয়া, তিন নম্বর যাতে ফার্দার অ্যাটাক না হওয়া, চার নম্বর যাতে হঠাৎ মৃত্যু ঝুঁকি না হওয়া, এগুলো যদি না হয়, সেগুলোর জন্য আমরা কি করব? তো ডেফিনেটলি ওইগুলোর জন্য স্পেসিফিক কিছু ওষুধ আছে, যারা আমার নতুন করে ব্লক যাতে না হয়, আমার যাতে কার্ডিয়াক মাসেলের ফাংশন যাতে ফিরে আসে, হঠাৎ করে যাতে অ্যারিথমিয়া, সাডেন কার্ডিয়াক ডেথ না হয়, সেই জন্য মূলত আমাকে ওষুধ খাইতে হবে, যে আবার ফার্দার যে ইভেন্ট আছে, ইভেন্টকে আমাকে প্রতিরোধ করতে হবে। নাহলে তো আমি বারবার রিং লাগাবো না, অথবা আমার মৃত্যু ঝুঁকি তো আমার লাগাবো না। কারণ হলো একটা, আমরা রোগীকে স্পষ্ট বলে দিই, আপনি যে রিং লাগাইছেন বা আপনি বাইপাস করছেন, এটাতে আপনার লাভ কী হয়েছে? লাভটা হয়েছে যে আপনি হাঁটতে পারতেন না, কিছু দূর হাঁটার পর আপনার বুকে চাপ দিত, ওষুধে কাজ হচ্ছিল না পুরোপুরি, আমরা রিং লাগিয়েছি, এখন আপনি হাঁটতে পারবেন, আপনি ইভেন দৌড়াইতেও পারবেন। সে দুতলায় বেশি উঠতে পারতো না, অবশ্যই চাকরি করতে পারতো না, সে ওষুধ দিয়েও হচ্ছে না, তখন আমরা ওষুধ রিং লাগাই দিছি, এখন সে 4 তলায় উঠে ফ্রিলি অফিস টফিস সব কিছু করতে পারবে। কিন্তু এই যে আপনার যে হঠাৎ করে মৃত্যুর ঝুঁকি আর একবার ব্লক হওয়ার ঝুঁকি, এগুলোকে রিং প্রতিরোধ করতে পারবে না। দেখা যায় যে সেকেন্ড টাইম আপনাকে এনজিওগ্রাম করার প্রয়োজনীয়তা হচ্ছে এবং রিং লাগানোর প্রয়োজন হচ্ছে, এটা কেন হয়? বা একবার রিং লাগালে বারবার রিং লাগানোর প্রয়োজন হয় কিনা? এটা হলো যে পেশেন্ট নন কমপ্লায়েন্ট হয়। পেশেন্ট নন কমপ্লায়েন্ট মানে আমি যে ওষুধগুলো দিছি, ওষুধগুলো খাচ্ছে না। কি হয় সাধারণত এই ক্ষেত্রে, ওই যে রুগীটা যদি আমার কার্ডিয়াক ডক্টরের কাছে ফলো আপে আসে, তখন আমাদের যে ধরনের ওষুধ, একটা বলি আমরা কোলেস্টেরলের ওষুধ বলি, স্ট্যাটিন জাতীয় ওষুধ, এই কোলেস্টেরল কমানোর পাশাপাশি আমরা এই রোগীকে সাধারণত হাই ডোজে দিয়ে থাকি। এটা এই ওষুধের একটা ইম্পর্টেন্স আছে, হলো এটা ফার্দার যাতে ব্লক না হয় সেটা দেখে। যে ব্লক আছে, অনেক সময় দেখা যায় আমার ব্লক ছিল 4টা, রিং লাগাইছে আমি 2টা, তো এখন 2টা রিং লাগাইছে কেন? ওরা 70% বেশি ছিল, এই জন্য সিগনিফিকেন্স ছিল, রিং লাগাইছে 2টা। আর 2টা রক্তনালীতে ব্লক 30 থেকে 40%, ওটা তো আমি রিং লাগাবো না। তো 30% 40% ব্লক যদি আমি ওইটার কিছু ব্যবস্থা না নিই, ওটা তো দিন দিন 30 থেকে 40, 50, 60 হবে। তাহলে ওটা চিকিৎসা কী হবে? তাহলে ওই যে 2টা ব্লক এক্সট্রা ছিল, যেটাকে আমরা অ্যাড্রেস করি নাই, যেহেতু 70%-এর বেশি ব্লক না, আমরা রিং লাগাই নাই, ওই 2টা ব্লক যাতে না বাড়ে, সেই জন্য আমাদেরকে ওষুধ খেতে হবে। এখন কোনো কারণে রোগী যদি যেটা বললাম স্ট্যাটিন গ্রুপের ওষুধ, সে ডাক্তারের কার্ডিওলজিস্টের ফলো আপে নেয়, যে সে কোনো মেডিসিন স্পেশালিস্টের ফলো আপে গেছে বা জুনিয়র ডাক্তারের ফলো আপে গেছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে যেটা আরও প্যাথেটিক, সেটা হলো ফার্মেসিতে হয়তো হয়ে গেছে, অথবা এর মধ্যে সে নিজে থেকেই সেলফ লিপিড প্রোফাইল করছে। লিপিড প্রোফাইল করার পরে সে পাশে রেফারেন্স রেঞ্জের সাথে সে মিলাইছে, মিলানোর পরে দেখে কোলেস্ট্রল সব নর্মাল, সে ভাবছে কোলেস্ট্রল তো আমার নর্মাল হয়ে গেছে, অথবা সেই রিপোর্টটা নিয়ে সে মেডিসিন স্পেশালিস্ট অথবা অন্য কোনো জুনিয়র ডাক্তার তার কাছে গেছে, অথবা ওরা দেখে বলতেছে আপনার তো কোলেস্ট্রল নর্মাল, শুধু আপনি আর কোলেস্ট্রল ওষুধ খাবেন কেন, ওই কোলেস্ট্রল ওষুধ বাদ দেন। এই যে কোলেস্ট্রল ওষুধ বাদ দেওয়ার জন্য ওই যেটা ব্লক, অল্পমাত্রা ব্লক ছিল সেটা বাড়লো, অথবা যেটা ব্লক ছিল না আর বাদ বাকি নতুন করে ব্লক তৈরি হলো, এই তৈরি হতে এই যে প্লাস হলে স্ট্যান্ড যেটা আছে, ওই স্ট্যান্ডের ভিতরে হয়তো কোনো কারণে রক্ত পাতলা হওয়ার যে ওষুধ আছে সেটা ভুল ক্রমে সে ছেড়ে দিলে এই যে স্ট্যান্ডের ভিতরে রক্ত জমাট বেঁধে গেল। এই যে তখন রোগী আবার বুকে ব্যথার কথা বলতেছে, নতুন করে ব্লক হয়েছে হয়তো, অথবা রিং যেটা আছে সেটা বন্ধ হয়ে গেছে। এবং এই রিংয়ের আমি বলি যেমন সমস্ত কিছু একটা যত্ন আছে, তো সেইটাতে আপনি যদি রিংয়ের যত্ন নেন, এই রিং সারা জীবনের জন্য গ্যারান্টি, সারা জীবন। হ্যাঁ, এখন আগে 2 ধরনের রিং ছিল, একটা হলো ওষুধ দেওয়ার ভিতরে আর একটা হলো ওষুধ ছাড়া, পুরাতন রিং, মেটালিক রিং শুধু। এই ওষুধ ছাড়া রিং যেটা আছে সেটা বন্ধ হয়ে যেত আর কি,
বন্ধ হওয়ার টেন্ডেন্সি থাকে, ভিতরে বন্ধ হয়ে যেতে। এই জন্য আমরা কিন্তু ওই রিং বেয়ার মেটাল স্ট্যান্ড বলি, আর ইউজই করি না, এটা একদম সারা পৃথিবী থেকে উঠে গেছে। আর যেটা হলো ওষুধওয়ালা রিং, এটা সাধারণত বন্ধ হবে না, সারা জীবনে এটা প্যাটার্ন থাকবে যদি আমি ওই শর্তগুলো মানি। আমি নিয়মিত ওষুধ খাই, রক্ত পাতলা করার ওষুধ, আমি নিয়মিত স্ট্যাটিন খাই। আর একটা গ্রুপের ওষুধ আছে যেটা আমার সাডেন কার্ডিয়াক ডেথ বা যে কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া বলে, এগুলো প্রিভেন্ট করে। কারণ কখন কখন হার্ট হঠাৎ করে অ্যাবনর্মাল বিট শুরু করে, দিয়ে হার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এটার জন্য কিছু নির্দিষ্ট আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ বলি, এটা ওটাকে প্রিভেন্ট করে। তাহলে ওই গ্রুপের ওষুধ খেতে হয়। আর ওই যে বললাম হার্টের মাসেল কিছু ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ হতে তার হার্টের পাওয়ার কিছু কমে গেছে, ফাংশন কিছু কমে গেছে, আমি চাই ফাংশনকে আবার আগের মতো রেস্টোরেট করতে। তখন কি ওই গ্রুপের একটা ওষুধ আছে, মানে এসি ইনহিবিটর বা এআরবি বলি, এই গ্রুপের ওষুধগুলো সেটা কাজ করবে। এখন একটা যদি আমি ফার্মেসিতে যে আমি রিং লাগাইছি, আমি যদি ফার্মেসিতে যে আমি আলাপ করি যে আমার কোন ওষুধ খাওয়া বা কোনটা খাইতে হবে না, অথবা আমি জুনিয়র ডাক্তারের কাছে যদি আলাপ করি, ওর তো এই ধরনের নলেজ থাকার কথা না। ফলে ও কী করবো, বলে ঠিক আছে এটা খাওয়া লাগবে না, এটা আর আপনার প্রেশার তো নর্মাল, এসি ইনহিবিটর এআরবি যেটা দেওয়া হয়েছে ও মনে করছে এটা তো প্রেশার ওষুধ। তারপরে বিটা ব্লকার যেটা দেওয়া হয়েছে ওটা তো মনে করছে এটা প্রেশার ওষুধ, বলে এটা প্রেশার তো নর্মাল, আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন কেন? কি তখন তো তার প্রেশার ওষুধের জন্য দেওয়া হয় নাই, তখন তো তার দেওয়া হয়েছে অন্য ইন্ডিকেশনের জন্য যাতে না হয়। ফলে এই যে বিপত্তিগুলো তখন তৈরি। রিংয়ের যত্ন বলতে আপনি কি বোঝাচ্ছেন? আচ্ছা, কি যত্ন আমরা নিব? হ্যাঁ, গুড। এখন 8টা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা লাইফস্টাইল মডিফিকেশন। এখন আপনার ওজন বাড়তি, স্বাভাবিকভাবে আপনার যে বলে যে রিস্ক ফ্যাক্টর আমরা ব্লক আবার হওয়ার সম্ভাবনা বেশি। আপনার ডায়াবেটিস কন্ট্রোল করেন না, তাহলে আবার ব্লক হওয়ার সম্ভাবনা বেশি, আপনার রিং বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার উচ্চ রক্তচাপ আছে, আপনি ধূমপান করেন, আপনি রিং লাগানোর পরেও আপনি ধূমপান চালায় যাচ্ছেন, তাহলে এই অথবা আপনার কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন না বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতেছেন না, আপনি খাবার দাবার প্যাটার্ন মানতেছেন না, তখন আপনাকে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইটাও কিন্তু রিংয়ের যত্ন। আর একটা রিংয়ের যত্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো নিয়মিত ওষুধ খাওয়া। যে ওষুধগুলো আপনার রিংকে প্যাটার্ন রাখতে, রিংকে একদম মানে ঠিকমতো রাখতে বা নর্মাল রাখতে, যেটার মধ্যে রক্ত স্বাভাবিক বা ব্লক যাতে না হবে নতুন করে, এটা করতে হেল্প করে। ফলে ওই ওষুধগুলো আপনাকে ডাক্তার বলে দিবে। এবং আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে আমাদের পক্ষ থেকে, কার্ডিওলজিস্টের পক্ষ থেকে, সেটা আমরা রোগীদের কাউন্সিলিং করে আসলে রোগী ওষুধের ইম্পর্টেন্সটা বুঝে দেওয়া উচিত। এই ওষুধটা দিছে আপনার এই কারণে, এইটা দিছে এই কারণে, অনেক কথা বলবে, আপনি এটা মানা, আপনি এইটার জন্য আপনি ওষুধ খাবেন, এভাবে কাউন্সিল করে দিলে রোগী তখন পারবে না। কারণ সবাই তো চায় যে ফার্দার আমি রিং লাগাবো, আবার সেই এনজিওগ্রাম, আবার মেশিনের নিচে আমার শুইতে হবে, স্বাভাবিকভাবে তখন রোগীটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। জি, ডাক্তার তৌফিক, আপনার কাছে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনি দর্শকদের জন্য এই যারা রিং লাগানো রোগী আছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ। রিং লাগানো যারা রোগী আছেন তারা অবশ্যই যেটা করতে হবে, একটা হলো রেগুলার ফলো আপ। আপনি আপনার যিনি কার্ডিওলজিস্ট আছেন, যিনি আপনার রিং লাগাইছেন, উনি আপনার সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন, কারণ উনি ওই পত্র আপনাকে কম করে হলে ঘন্টাখানিক সময় শুধু ক্যাথলেবে দিয়েছেন, এবং এর বাইরে আপনাকে ওই যে বিভিন্ন সময় কেন রিং লাগাবে, কি হবে না, কি ব্যাপার, আপনার বিষয় উনি ভালো জানেন। তাহলে ওনার কাছে আপনি অবশ্যই রেগুলার ফলো আপে করবেন, সেটা 3 মাস থেকে 6 মাস অন্তর ফলো আপে করবেন। 3 নম্বর হলো যে আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন যে কথাগুলো বললাম আমরা, অর্থাৎ যে রিস্ক ফ্যাক্টরগুলো হলে আমাদের ব্লক হওয়ার আবার সম্ভাবনা থাকবে, এগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান ত্যাগ করে এগুলোকে মেনটেন করতে হবে, কোলেস্ট্রল চেক করা। 3 নম্বর নিয়মিত ওষুধ খাওয়া। এই নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি ওষুধের কিছু কিন্তু সাইড ইফেক্ট হতে পারে, ওষুধের কিছু সাইড ইফেক্ট, যেমন কোলেস্ট্রল হাই ডোজের ওষুধ লিভার ফাংশন, মাসেল ফাংশন একটু সমস্যা করতে পারে। সেই জন্য ডাক্তার সাহেবের কাছে গেলে আপনি আমার বলছেন আমার তো কিছু হচ্ছে না, আমার কোনো সিমটম না, ডাক্তারের কাছে কেন যাবো, এই ক্ষেত্রে আর হবে না। আপনি কার্ডিয়াক পেশেন্ট, আপনার রিং লাগানো হয়েছে, আপনি নেক্সট ইভেন্ট হওয়ার আগে ডাক্তারের কাছে যেতে হবে, যে আর নেক্সট সমস্যা হওয়ার আগেই ডাক্তারের কাছে যাবে। তখন উনি আপনাকে ওই যে ওষুধের কোনো সাইড ইফেক্ট হলো কিনা, ওই ওষুধের সাইড ইফেক্টগুলো উনি তখন আপনাকে চেক করে দিয়ে তখন আপনার ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দিবে। কোনো ক্ষেত্রে আরও যেটা হয় যে আমরা কিন্তু কিছু ওষুধের ডোজ আস্তে আস্তে কমাইতে থাকি ওভার দ্য টাইম। সেই ওভার দ্য টাইম গেলে রিস্কগুলো তো কমতে থাকে, তখন আমরা ওষুধের ডোজ অ্যাডজাস্ট করি। তাহলে আপনি যদি না আসেন ফলো আপে, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্ট তো করা যাবে না। কোলেস্ট্রল আপনি 40 দিয়ে শুরু করেছেন, এখন 10 নিয়ে আসবেন, সেটা আপনি জাজমেন্ট। হ্যাঁ, রক্ত পাতলা করার ওষুধ 2টা ছিল, আমি একটা করে দিচ্ছি, আর কোনটা করে দিব সেটা ডিপেন্ড করতেছে তো আপনার এখন কন্ডিশনের উপরে। এই জন্য এই জিনিসগুলো মেনটেন করলে মানে আশা করা যায় আপনার রিং ভালো থাকবে। ওই যে কোশ্চেনটা উঠবে না, স্যার আমার রিং কতদিন ভালো থাকবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার তৌফিক, আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের সুস্থতা কামনা করি এখানে শেষ করছি। তবে যাবার বেলায় বলে যাচ্ছি, যারা হার্টের রিং লাগিয়েছেন তারা রিংয়ের যত্ন নিন, লাইফস্টাইল মডিফিকেশন এবং হার্টের ওষুধ নিয়মিতভাবে সেবন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।